প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থা বিজ্ঞান শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, তোমাদের আগামীকাল অর্থাৎ 10/1/2021 খ্রিস্টাব্দ তারিখ থেকে নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের জন্য আজ অর্থাৎ 9 তারিখের যেই ক্লাসটা হওয়ার কথা, সেখানে শিল্পোদ্যোগ বিষয়ের দলিলপত্র সংগ্রহণ প্রক্রিয়া এবং সংরক্ষণ বিষয়ের ক্লাসটি আপলোড করা হবে, যেটি হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিল্পোদ্যোগের সাথে অনেক মিল রয়েছে। তোমরা ওই ক্লাসগুলো অনুসরণ করবে এবং ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। আগে যত ক্লাসগুলোই আপলোড দেওয়া হয়েছে সেগুলো দেখে নেবে, তাহলে তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। ঠিক আছে, এখন তোমরা সেই 3টি ক্লাসই যথাক্রমে দেখতে পাবে, আর এভাবেই তোমরা আগের পুরো ক্লাসগুলোই ভালোভাবে দেখবে, প্রতিটা বিষয়ের ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং সেই হিসাবে প্রস্তুতি গ্রহণ করে থাকবে যেন পরীক্ষাটা সুন্দরভাবে ভালোভাবে সম্পূর্ণ করতে পারো। সবার জন্য দোয়া রইল, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পর অনলাইন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি ফজিয়া মমতাজ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগের। তোমাদেরকে অষ্টম অধ্যায়ের আগে মূল্য সংযোজন কর, ট্রেড লাইসেন্স এবং টিন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা অষ্টম অধ্যায় ব্যবসায়িক দলিলপত্র সংগ্রহ প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণের ব্যাংক হিসাব সম্পর্কে আলোচনা করব। তাহলে ব্যাংক হিসাব থেকে আজকে যা পড়াচ্ছি তা হলো ব্যাংক হিসাব, বিভিন্ন প্রকার ব্যাংক হিসাব খোলার পদ্ধতি এবং ব্যবসার জন্য কোন ধরনের হিসাব উপযুক্ত। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংক তার গ্রাহকদের জমাকৃত জামানতি অর্থ গ্রহণ করে, অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে এবং অন্যান্য সকল প্রকার লেনদেন ও দেনা পাওনার হিসাব সংরক্ষণ করে তাকে ব্যাংক হিসাব বলে। ব্যাংক যে হিসাবের মাধ্যমে গ্রাহকদের সাথে লেনদেন করে তাকে ব্যাংক হিসাব বলা হয়। ব্যাংকের নিজস্ব নথিপত্রে যে প্রতীক বা ঠিকানার মাধ্যমে প্রতিটি মক্কেলের জমা ও উত্তোলনের ব্যবহার দেখানো হয় তাকে আমরা ব্যাংক হিসাব বলি। অর্থাৎ ব্যাংক যে হিসাবের মাধ্যমে গ্রাহকদের সাথে লেনদেন করে সেটি ব্যাংক হিসাব। তাহলে ব্যাংক হিসাব হলো ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্কের ভিত্তি। ব্যাংক হিসাব থাকার কারণে গ্রাহকগণ ব্যাংকিং সুবিধা লাভ করতে পারে। গ্রাহক কর্তৃক অর্থ জমা দান ও উত্তোলন উভয়ই ব্যাংক হিসাবের মাধ্যমেই সম্পন্ন হয়। এখন দেখি সাধারণত কি ধরনের বৈশিষ্ট্যগুলো দেখা যায় ব্যাংক হিসাবের ক্ষেত্রে। প্রথমে আসছে লেনদেনের সংখ্যা। ব্যাংক হিসাবে একটি প্রধান বৈশিষ্ট্য হলো লেনদেনের বৃহৎ সংখ্যা, অর্থাৎ লেনদেনের আধিক্য। ব্যাংকে প্রচুর লেনদেন হয়, সংখ্যার দিক থেকে অন্য যে কোনো ব্যবসায়ের চেয়ে ব্যাংকিং লেনদেন বেশি হয়। দেশে আর্থিক অবস্থা যেরূপ থাকুক না কেন ব্যাংকের সাথে লেনদেন থেমে থাকে না। তারপর দেখো দুতরফা দাখিলা পদ্ধতি। ব্যাংক হিসাবের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি সর্বদা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রস্তুত করা হয়। একতরফা দাখিলা পদ্ধতির পরিবর্তে ব্যাংক সবসময় দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে এবং সে মত হিসাব প্রস্তুত ও সংরক্ষিত করা হয়। কোন ধরনের লেনদেন হয়? ব্যাংক হিসাবে বিভিন্ন ধরনের লেনদেন পরিদৃষ্ট হয়, তবে নগদ লেনদেনের পাশাপাশি স্থানান্তরিত এন্ট্রি সমূহ মোট লেনদেনের সাথে একটি বড় অংশ হিসাবে স্থান করে নেয়। হিসাব প্রক্রিয়াকরণের সময়। ব্যাংকের লেনদেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়। ব্যাংক যেসব লেনদেন হয় তা সেদিনই হিসাবভুক্ত করা হয়। দৈনিক সংগঠিত লেনদেন সমূহ সেই দিনই হিসাবভুক্ত করা ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য। ব্যাংক হিসাব ধারাবাহিকভাবে সংরক্ষণ করে। ব্যাংক হিসাব সবসময় ধারাবাহিকভাবে সংরক্ষণ করা হয়। যখন যে লেনদেনটি সংঘটিত হয় তখনই তার নিয়মমাফিক ও ধারাবাহিকভাবে হিসাবভুক্ত ও সংরক্ষণ করা হয়। তারপর দেখো পৃথক হিসাব বই।
ব্যাংক হিসেবে একটি বৈশিষ্ট্য হলো অনেক ক্ষেত্রে ব্যাংক সুবিধামতো বিভিন্ন ধরনের গ্রাহকদের জন্য পৃথক হিসাব বই সংরক্ষণ করে। সরকারি ও বেসরকারি গ্রাহকদের জন্য ভিন্ন হিসাব বই সংরক্ষণ করে। তাছাড়া নিয়মিত রিটার্ন ও প্রতিবেদন প্রস্তুত করে এবং চূড়ান্ত হিসাব প্রস্তুতের সময়ও ব্যাংক হিসাব করে। আভ্যন্তরীণ নিবারণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা সৃষ্টি করে ব্যাংক হিসাব, এবং এই যত হিসাব আছে ব্যাংক হিসাবে সার্বক্ষণিক নিরীক্ষার ব্যবস্থা করে। এখন আমরা যাব বিভিন্ন প্রকার ব্যাংক হিসাবের। প্রথমে দেখো স্থায়ী আমানত হিসাবে কি কি থাকছে। সাধারণ স্থায়ী আমানত হিসাব এবং বিশেষ মেয়াদী স্থায়ী হিসাব। স্থায়ী আমানত হিসাব বলতে আমরা কি বুঝি? যে হিসাবের টাকা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যাংকে জমা রাখা হয় এবং মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত সাধারণত টাকা উত্তোলন করা যায় না, তাকে স্থায়ী আমানত হিসাব বলে। এখন দেখো সাধারণ স্থায়ী আমানত হিসাব কি। যে স্থায়ী আমানত হিসাবের মাধ্যমে কমপক্ষে 3 মাস এবং বেশির পক্ষে 3 বছর বা ততোধিক সময়ের জন্য টাকা জমা রাখা হয়, তাকে সাধারণ স্থায়ী আমানত হিসাব বলে। আর বিশেষটা হলো যে স্থায়ী আমানত হিসাবে জমাকৃত টাকা ব্যাংক আমানতকারীকে 7 দিনের নোটিশ অন্তে পরিশোধ এবং নির্দিষ্ট হারে ব্যাংক সুদ প্রদান করে, তাকেই বিশেষ মেয়াদী স্থায়ী আমানত হিসাব বলা হয়। তারপর দেখো চলতি আমানত হিসাব। যে হিসাবের মাধ্যমে আমানতকারীকে চাহিদা মাত্র অর্থ পরিশোধ করা হয়, তাকে চলতি আমানত হিসাব বলে। অর্থাৎ যে হিসাবের মাধ্যমে ব্যাংক চলাকালীন সময় যতবার খুশি আমানতকারী চেক কেটে তার আমানতের অর্থ উত্তোলন করতে পারে বা জমা রাখতে পারে, তাকে চলতি আমানত হিসাব বলে। তারপর হচ্ছে আমার সঞ্চয়ী আমানত হিসাব। অনেক ধরনের সঞ্চয়ী আমানত হিসাব হতে পারে। আগে আমরা জানি সঞ্চয়ী আমানত হিসাব বলতে আমরা কি বুঝি। সাধারণত নির্দিষ্ট এবং স্থির আয়ের লোকজন সঞ্চয়ের উদ্দেশ্যে যে হিসাব খুলে তাকেই সঞ্চয়ী আমানত হিসাব বলা হয়। ব্যাংকিং সময় যতবার খুশি এই হিসাব অর্থ জমা করা যায়, কিন্তু সপ্তাহে 2 বারের অধিক এই হিসাব হতে অর্থ উত্তোলন করা যায় না। আমার গৃহের জন্য সঞ্চয় আমানত হিসাব খুলতে পারি আমরা। ব্যাংক যে হিসাবের মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করে, তাকে গৃহ সঞ্চয় আমানত হিসাব বলে। গৃহ সঞ্চয় আমানত হিসাবে টাকা জমা রাখার জন্য ব্যাংক আমানতকারীকে গৃহে সিল করা বাক্স অথবা সিল করা কোটা সরবরাহ করে থাকে। এগুলো এখন আর দেখা যায় না। স্কুল সঞ্চয় আমানত হিসাব। যে হিসাবের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চয় আগ্রহ সৃষ্টি করা হয়, তাকে স্কুল সঞ্চয় আমানত হিসাব বলা হয়। অভিভাবকের নিকট থেকে ছাত্রছাত্রীরা দৈনিক হাত খরচে টিভিভাগ যে টাকা পেয়ে থেকে তার সঞ্চয় করে সঞ্চয় সময় ব্যাংকে জমা রাখে। সেখানে শ্রমিকরা সঞ্চয় রাখতে পারেন, মহিলারা নিজস্ব উদ্যোগে সঞ্চয় আমানত হিসাব খুলতে পারেন। তারপর আসছে পৌনঃপুনিক আমানত হিসাব। যে হিসাবের মাধ্যমে আমানতকারী নির্দিষ্ট মেয়াদের মধ্যে বারংবার অর্থ জমা দিতে পারে এবং মেয়াদ শেষে এককালীন বা কিস্তিতে টাকা উত্তোলন করতে পারে, তাকে পৌনঃপুনিক আমানত হিসাব বলে। এবং সর্বশেষ আছে বিবিধ আমানত হিসাব। ঋণ আমানত হিসাব। ঋণ প্রদানের সময় ব্যাংক যে হিসাব মঞ্জুরিকৃত ঋণের অর্থ ঋণ গ্রহীতার নামে ক্রেডিট করে তার ঋণ আমানত হিসাব, তাকে ঋণ আমানত হিসাব বলে। ঋণ গ্রহীতা প্রয়োজন অনুযায়ী চেকের মাধ্যমে ঋণের টাকা লেনদেন করে থাকে। বৈদেশিক মুদ্রা হিসাব দেখো। যে হিসাবের মাধ্যমে বিদেশে কর্মরত ব্যক্তিদের অর্জিত টাকা দেশে অবস্থিত কোনো ব্যাংকে জমা রাখা হয়, তাকেই বৈদেশিক মুদ্রা হিসাব বলা হয়। এখন দেখো যে কোন দিনের হিসাবই খোলা হয় তার পদ্ধতিটা। প্রথমে দেখো চলতি হিসাব। প্রথমে আমার কি করতে হবে? আবেদনপত্র সংগ্রহ করতে হবে। চলতি বা সঞ্চয় হিসাব খোলার জন্য আগ্রহী ব্যক্তিকে তার পছন্দ মতো আবেদনপত্র বন্টনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা প্রথমে চলতি হিসাব নয় সঞ্চয় হিসাব খুলবে হবে তা নিশ্চিত করে নির্ধারিত আবেদনপত্র প্রদান করে। আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের 5টা অংশ থাকে। ঘষামাজা ও কাটাছেঁড়া আবেদনপত্র গ্রহণযোগ্য নয় বিধায় হিসাব খুলতে আগ্রহী ব্যক্তিকে অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে এর প্রতিটি অংশ পূরণ করতে হয়। আবেদনকারীর বিবরণ অর্থাৎ আবেদনকারীর নাম, পিতার নাম, জাতীয়তা, পেশা, বয়স, ঠিকানা, বর্তমান এবং স্থায়ী সব তথ্যাদি পূরণ করতে হয়। পরিচয়দানকারীর বিবরণ। ব্যাংক হিসাব খুলতে আগ্রহী ব্যক্তিকে উক্ত ব্যাংকের পূর্ব থেকে হিসাব রয়েছে এরূপ ব্যক্তি দ্বারা শনাক্ত করার দরকার হয়। এই অংশে পরিচয় বা শনাক্তকারী ব্যক্তির নাম, ঠিকানা বা তার ব্যাংক হিসাব উল্লেখ করতে হয়। মনোনীত ব্যক্তির পরিচয়। এই অংশে আবেদনকারীকে তার পরিচিত আত্মীয় একজন ব্যক্তির নাম, ঠিকানা, বয়স এবং তথ্যাদি সংযুক্ত করতে হয়। আমানতকারীর মৃত্যুর পর এই মনোনীত ব্যক্তি হিসেবের টাকা পেয়ে থাকবেন। স্বাক্ষর। আবেদনপত্রে নির্ধারিত স্থানে আবেদনকারীকে স্বাক্ষর প্রদান করতে হয়। যৌথ নামে হিসাব খোলার ক্ষেত্রে নির্ধারিত স্থানে প্রত্যেককেই স্বাক্ষর দিতে হয়।
ছবি। বর্তমান প্রচলিত নিয়মের আলোকে আবেদনপত্রের সাথে আবেদনকারীকে 2 কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি সংযুক্ত করতে হয়, যা প্রয়োজনকারী সত্যায়িত হয়ে থাকে। তারপর দেখো নমুনা স্বাক্ষর কার্ড। আবেদন পূরণের পর আবেদনকারীকে সতর্কতার সাথে স্বাক্ষর কার্ড পূরণ করতে হয়। এই কার্ডের নির্দিষ্ট স্থানে তাকে নিজ নাম 3 বার লিখতে হয় এবং 3টি স্বাক্ষর দিতে হয়। ব্যাংক এই কার্ড লকারে সংরক্ষণ করে, অর্থাৎ স্বাক্ষরের গোলমিল হলে ব্যাংক টাকা দেয় না, যে অমর্যাদা হয়ে থাকে। দেখো প্রয়োজনীয় দলিল সংযোজন। আবেদনকারী যদি নিজ নাম হিসাব খুলতে এবং প্রয়োজন করতে আগ্রহী, তবে তার ছবি ছাড়া অন্য কোনো তথ্য দিয়ে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হয় না। কিন্তু প্রতিষ্ঠানের নামে হিসাব খোলার ক্ষেত্রে অনেক ধরনের দলিলপত্র সংযুক্ত করতে হয়। একমালিক ব্যবসায়ীর ক্ষেত্রে হিসাব পরিচালনাকারীর নাম, স্বাক্ষর এবং ট্রেড লাইসেন্স। অংশীদার ব্যবসায়ীর ক্ষেত্রে অংশীদার ব্যবসায়ীর চুক্তিপত্র, ট্রেড লাইসেন্স, হিসাব পরিচালনাকারী এবং ব্যক্তির নাম, স্বাক্ষর সম্পর্কিত অংশীদারদের সভায় গৃহীত সিদ্ধান্তের কপি। কোম্পানির ক্ষেত্রে স্মারকলিপি, পরিমূল্য নিয়মাবলী, কার্যারম্ভের অনুমতিপত্র, নিবন্ধনপত্র, হিসাব পরিচালনাকারী ব্যক্তির নাম ও স্বাক্ষর এবং কোম্পানি সভায় এই সম্পর্কিত সিদ্ধান্তের কপি। সমবায় সমিতির ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, নিবন্ধনপত্র, উপবিধি, হিসাব পরিচালনাকারী ব্যক্তির নাম ও স্বাক্ষর এবং সমিতির সভায় এই সম্পর্কিত সিদ্ধান্তের কপি। স্কুল, কলেজ, ক্লাব এবং সামাজিক সংগঠনের ক্ষেত্রে হিসাব ব্যবসা পরিচালনাকারী ব্যক্তির নাম এবং স্বাক্ষর, পরিচালনা কমিটি বা কার্যনির্বাহী পরিষদের সভায় এই সম্পর্কিত সিদ্ধান্তের কপি। এখন আমরা চলে যাচ্ছি স্থায়ী হিসাব খোলার পদ্ধতি। এখানে যত নিয়মে আবেদনপত্র সংগ্রহ করতে হবে, তারপর আবেদনপত্রটি পূরণ করতে হবে। পিতার নাম, নিজের নাম, ঠিকানা, জাতীয়তা, জামানতের পরিমাণ, কাঙ্ক্ষিত মেয়াদ ইত্যাদি তথ্য লিপিবদ্ধ করে স্বাক্ষর করতে হবে। এসব কাজ আবেদনকারী যথেষ্ট সতর্কতার সাথে করতে হয় এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় দলিল ও কাগজপত্র জমা দিতে হয়। এগুলো সব পূরণ করা হলে আবেদনপত্রটা ব্যাংকে জমা দিতে হবে। তারপর আমার জমা রসিদ সংগ্রহ করতে হবে। দায়িত্ব কর্মকর্তা পূরণকৃত ফর্ম ও সাথে সংযুক্ত তথ্য সন্তুষ্ট হলে হিসাব করার অনুমতি প্রদান করবেন। অতঃপর আবেদনপত্রে উল্লিখিত অর্থ গ্রহণের জন্য একটি রসিদ প্রদান করবেন। এখন কোন ধরনের হিসাব উপযুক্ত হিসাব? উদ্যোক্তা ব্যবসায়ীগণ প্রতিদিন প্রচুর অর্থ লেনদেন করে থাকেন। প্রতিদিন তার একাধিক অর্থ বারবার উত্তোলন করার প্রয়োজন হতে পারে এবং তার সমপরিমাণ বেশিও হতে পারে। তাছাড়া পে অর্ডার, ডিডি, এলসি ইত্যাদি কাজও করতে পারে। যেই হিসাব থেকে এই ধরনের সুবিধাগুলো পাওয়া যাবে, একজন ব্যবসায়ী সেই হিসাবেই খুলতে হবে। এসব বিচারে চলতি হিসাবই ব্যবসার জন্য উপযুক্ত, কেননা চলতি হিসাবে প্রত্যেক কাজ দিবসে যত ইচ্ছা জমা ও উত্তোলন করা যায়, যে কোনো পরিমাণ অর্থ জমা উত্তোলন করা যাবে, সহজে এলসি খোলা যাবে, চেক, পে অর্ডার ইত্যাদির মাধ্যমে যে কোনো পরিমাণ অর্থ হস্তান্তর করা যায়, জমা অতিরিক্ত ঋণ সুবিধা পাওয়া যায়, অর্থাৎ জমার অতিরিক্ত ও আমরা তৎক্ষণাৎ তুলতে পারবো, লেনদেনের প্রমাণ থাকে, মর্যাদা বৃদ্ধি পায় এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুবিধা লাভ করা যায়। সুতরাং বলা যায় চলতি হিসাব খোলার মাধ্যমে একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা উপযুক্ত সুবিধা পেতে পারে। তাই একজন ব্যবসায়ীর জন্য ব্যাংকে চলতি হিসাব খোলা সর্বোত্তম এবং উপযোগী বলেই বিবেচিত। পরবর্তী ক্লাসে আমরা বণিক সভা বা ব্যবসায় সংঘ, এদের কার্যাবলী বা এই ধরনের দলিলগুলোর কী কী দরকার হয় সেগুলো নিয়ে ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো পেয়ে সুস্থ থাকবে, করবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ব্যবসার দলিলপত্র সংগ্রহ প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ অষ্টম অধ্যায়ে আজ ব্যবসা সমিতি সম্পর্কে আলোচনা করা হবে। তোমাদের সাথে আমি আছি ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। যা পড়ানো হবে তা হলো ব্যবসা সমিতি কি, সদস্যপদ সংগ্রহের পদ্ধতি, ঢাকা শিল্প বণিক সমিতির সদস্যপদ সংগ্রহের পদ্ধতি, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যপদ সংগ্রহের। প্রথমেই দেখি আমরা ব্যবসা সমিতি কি।
বা বণিক সভা কি? বণিক সভা হলো শিল্পপতি ও ব্যবসায়ীদের জন্য একটি সংঘ বা সমিতি। কোনো বিশেষ এলাকা বা অঞ্চল বা দেশের শিল্পপতি ও ব্যবসায়ীগণ যৌথ প্রচেষ্টার মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়ের উন্নয়ন সম্প্রসারণ লক্ষ্যে স্বেচ্ছায় একত্রিত হয়ে এরূপ সংস্থা গড়ে তোলে। এটি মূলত একটি অমুনাফাভোগী ঐচ্ছিক সংগঠন। তো ব্যবসা সমিতি কি? ব্যবসায়ীগণ তাদের নিজস্ব সুযোগ সুবিধা বৃদ্ধি ও তা সংরক্ষণের জন্য দেশের প্রচলিত আইন কানুনের আওতায় যে সমিতি বা সংঘ গঠন করে তাকে ব্যবসা সমিতি বা ব্যবসা সংঘ বলে। এই ধরনের সংঘ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান সমস্যা দূরীকরণ এবং তাদের স্বার্থ রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো কোনো সংঘ নির্দিষ্ট কোনো ধরনের ব্যবসায় নিয়োজিত ব্যক্তিবর্গ নিয়ে গঠিত হয়, আবার কোনো কোনো সংঘ বিভিন্ন প্রকার ব্যবসায় নিয়োজিতদের নিয়ে গঠিত হয়। দেখি ব্যবসা সমিতির কার্যাবলী কি কি। এটি সকল সদস্য প্রতিষ্ঠানের মধ্যেই একই পদ্ধতিতে উৎপাদন খরচ ও অন্যান্য খরচের হিসেব রাখার ব্যবস্থা করে। এটি বাজার নির্ধারিত পণ্যের বিক্রি মূল্য ও বাজারের অন্যান্য অবস্থা সম্পর্কে প্রতিবেদন পেশ করে সদস্যদেরকে সহায়তা করে। এটি সদস্যদের মধ্যকার বা বাজার নির্ধারিত পণ্যের বিক্রি মূল্য বাজার অন্যান্য অবস্থা সম্পর্কে সদস্যদেরকে সহায়তা করে। এটি সদস্যদের মধ্যকার অন্যায় বা ক্ষতিকর প্রতিযোগিতা দূর করে তাদের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা ও প্রতিযোগী পণ্যের উৎকর্ষ সাধনের চেষ্টা চালায়। এটি উৎপাদন, বণ্টন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সদস্যদেরকে বিভিন্ন প্রকার ব্যয় সংকোচনের সুবিধা প্রদান করে। ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠানের সদস্যদের প্রতিনিধি হিসেবে সরকারকে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করে। সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন রকম বিবাদ মীমাংসার জন্য এটি একটি মধ্যস্থকারী হিসেবে কাজ করে। এখন দেখব ব্যবসা সঙ্গে সদস্য সংগ্রহের পদ্ধতি। ক্রয় বিক্রয় উৎপাদন বা অন্য কোনো ব্যবসায় নিয়োজিত ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, যে কোনো ধরনের কোম্পানি, ব্যাংক, বীমা, বিধিবদ্ধ সংস্থা, পেশাজীবী সংগঠন ইত্যাদি বাংলাদেশে প্রতিষ্ঠিত যে কোনো ব্যবসা সঙ্গে সদস্যপদ অর্জন বা সংগ্রহ করতে পারে। এছাড়াও বাংলাদেশের ব্যবসা পরিচালনাকারী যে কোনো বিদেশি কোম্পানিও বাংলাদেশের যে কোনো ব্যবসার সঙ্গে সদস্যপদ অর্জন করতে পারে। ঢাকা শিল্প বণিক সমিতি ও ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এই দুটি সংঘ এই সদস্যপদ সংগ্রহ অর্জনের পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে বলা হবে। ঢাকা শিল্প বণিক সমিতির সদস্যপদ অর্জন পদ্ধতি। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যপদ অর্জনে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চেম্বারের 100 টাকা মূল্যের নির্ধারিত ফর্মে চেম্বারের সেক্রেটারি বরাবর আবেদন করতে হয়। সদস্যপদ অর্জনে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান যে শ্রেণীর সদস্য হতে আগ্রহী ওই শ্রেণীর একজন প্রস্তাবক ও সমর্থনকারী স্বাক্ষর সহ নাম আবেদনপত্র উল্লেখ থাকতে হবে। আবেদনপত্রের সাথে যেসব সংযোজন করতে হবে তা হলো ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি, TIN এর সত্যায়িত কপি, ব্যাংক সার্টিফিকেটের সত্যায়িত কপি, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারি চুক্তিপত্রের কপি, কোম্পানি সংগঠনের ক্ষেত্রে নিবন্ধনের সত্যায়িত কপি, সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বা প্রধান নির্বাহীর ভিজিটিং কার্ড বা ব্যবসা কার্ডের কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। এছাড়া ক্ষেত্রমতে ভ্যাট, IRC, ERC, জয়েন্ট ভেঞ্চার চুক্তিপত্র, বিদেশি নাগরিকের ক্ষেত্রে তাদের পাসপোর্টের কপি, বোর্ড অফ ইনভেস্টমেন্টের অনুমতিপত্রের কপি, ওয়ার্ক পারমিটের সত্যায়িত কপি ইত্যাদি আবেদনপত্রের সাথে সংযোজন করতে হয়। আবেদনপত্রের সাথে দাখিলকৃত উপরোক্ত দলিলগুলির ফটোকপির সবগুলোই আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত সিলযুক্ত হতে হবে। প্রয়োজনে দাখিলকৃত এসব দলিলপত্রের মূল কপিও জমা দিতে হতে পারে। আবেদনটি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড মিটিংয়ে অনুমোদন পেলে আবেদনকারীকে চেম্বার হিসাব শাখা থেকে ডিপোজিট স্লিপ সংগ্রহ করে নির্ধারিত সদস্য ফি নিজস্ব ব্যাংকে জমা দিতে হবে। পরবর্তীতে চেম্বার দপ্তর থেকে আবেদনকারীকে চেম্বার পদ প্রদানের সংবাদ নিশ্চিত করা হয়। এখন দেখি আমরা ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
ফেডারেশন বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং কেন্দ্রীয় বণিক সভা, দেশের বিভিন্ন স্থানীয় আঞ্চলিক বণিক সভা এবং ব্যবসা শিল্প সমিতি সমূহ এর সদস্যপদ গ্রহণ করতে পারে। এই সদস্যপদ অর্জনের জন্য নির্দিষ্ট ফি সহযোগে ফেডারেশন নির্বাহী কমিটি বরাবর আবেদন করতে হয়। ফেডারেশনের সদস্যদের ধরন এবং শ্রেণী বা মর্যাদা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এই সদস্যপদ গ্রহণের ফিসও মাসিক বা বার্ষিক চাঁদার পরিমাণও ভিন্ন হয়ে থাকে। এখানে দেখা যায় যে 1997 এবং 1998 মেয়াদে বণিক সভা গ্রুপের এ শ্রেণীর সদস্য সংখ্যা ছিল 19টি এবং বি শ্রেণীর সদস্য সংখ্যা ছিল 42টি। অপরদিকে ব্যবসা শিল্প সমিতি গ্রুপের এ শ্রেণীর সদস্য সংখ্যা ছিল 145টি এবং বি শ্রেণীর সদস্য সংখ্যা ছিল 7টি। সুতরাং ঢাকা শিল্প বণিক সমিতি এবং ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ন্যায় অন্য যে কোনো ব্যবসার সঙ্গে সদস্যপদ অর্জনের ক্ষেত্রে অনেকটা একই নিয়ম অনুসরণের মাধ্যমে সদস্যপদ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। পরবর্তীতে আমরা অংশীদারি চুক্তিপত্র নিয়ে আলোচনা করা হবে। বেশি কিছু আলোচনা করা হয়নি, যতটুকু পড়ানো হয়েছে ততটুকুই ভালো করে শিখে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শিল্পোদ্যোগ ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি ফৌজিয়া মমতাজ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগের। আজ তোমাদের ব্যবসা তৈরিপত্র সংগ্রহ প্রক্রিয়া রক্ষণাবেক্ষণ অষ্টম অধ্যায়ের অংশীদারি চুক্তিপত্র সম্পর্কে আলোচনা করব। আজ অংশীদারি চুক্তিপত্রের মধ্যে তা হলো অংশীদারি চুক্তিপত্রের সংজ্ঞা, অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু, অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধনের ধারণা, নিবন্ধন পদ্ধতি এবং অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধনের সুবিধা এবং নিবন্ধন না করলে তার পরিণাম কি হতে পারে। প্রথমে যাচ্ছি অংশীদারি চুক্তিপত্রের সংজ্ঞা। অংশীদারি চুক্তিপত্র হলো একাধিক ব্যক্তির মধ্যে অংশীদারি বিষয়ক পারস্পরিক সম্মতি যা দলিল আকারে প্রস্তুত করা হয়। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করা যায় না। এরূপ চুক্তি মৌখিক, লিখিত নিবন্ধিত হতে পারে। অংশীদারি ব্যবসায় লিখিত চুক্তিকেই বলা হয় চুক্তিপত্র। সুতরাং অংশীদারগণ পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসার উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, দায়িত্ব, কর্তব্য ও অন্যান্য ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নির্দিষ্টকরণপূর্বক সেগুলো যে দলিলে লিপিবদ্ধ করে তাকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়। এখন আমরা দেখি অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু সাধারণত কি কি থাকতে পারে। ব্যবসায়ের নাম ও ঠিকানা থাকতে পারে, বা ব্যবসায়ের নাম ব্যবসার অস্তিত্ব প্রকাশ করে, সেজন্য ব্যবসায়ের নাম ঠিকানা অবশ্যই থাকতে হবে। অংশীদারদের নাম ঠিকানা, প্রত্যেক অংশীদারের নাম ঠিকানা ও সংক্ষিপ্ত পরিচয় চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। ব্যবসাটি কী ধরনের সেটির উল্লেখ থাকতে হবে। ব্যবসাটা কত সময়ের জন্য করা হচ্ছে বা ব্যবসার মেয়াদ কত বছরের জন্য করা হচ্ছে সেটার উল্লেখ থাকতে হবে চুক্তিপত্রে। মূলধনের পরিমাণ, অর্থাৎ কী পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হয়েছে সেটিও চুক্তিপত্রে থাকতে হবে। লাভ লোকসান কোন হারে বন্টন করা হবে, যদি কিছু উল্লেখ না থাকে তাহলে সমহারে সকলের মধ্যেই বন্টন করা হবে, সেটি চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। ব্যবসা পরিচালনা কিভাবে করবে, অংশগ্রহণের অধিকার সকল অংশীদারদেরই আছে, কিন্তু কার্যক্ষেত্রে সকল অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না। সুতরাং কে বা কোন কোন অংশীদার ব্যবসা পরিচালনার কাজে অংশগ্রহণ করবে চুক্তিপত্রে সে বিষয়টি উল্লেখ থাকে। অংশীদারদের বেতন, ব্যবসা পরিচালনায় অংশীদারগণ বেতন পাবেন কিনা এবং পেলে তার পরিমাণ কত তার চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। অংশীদারি চুক্তিপত্রে ব্যবসার হিসাব নিরীক্ষণ ও হিসাব নিরীক্ষণ ব্যবস্থা সম্পর্কে বিশদ বিবরণ থাকবে। অংশীদারগণ প্রয়োজনে ব্যবসা থেকে অগ্রিম উত্তোলন করতে পারবেন কিনা এবং পারলে কে, কত এবং কিভাবে উত্তোলন করতে পারবে ইত্যাদি বিষয়গুলো চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। প্রয়োজন বোধে কোনো নতুন অংশীদার গ্রহণ করা হবে কিনা এবং যদি নতুন অংশীদার গ্রহণ করা হয় তাহলে কী অবস্থায় গ্রহণ করা হবে তাও চুক্তিপত্রে উল্লেখ থাকা চাই। কোনো পুরাতন অংশীদারকে কী পরিস্থিতিতে ব্যবসা থেকে বহিষ্কার করা হবে এবং তার মালিকানা অংশ কীভাবে স্থিরীকৃত হবে তাও চুক্তিপত্রে উল্লেখ থাকা দরকার।
এছাড়া অংশীদারদের মৃত্যু বা অবসর গ্রহণ, কোনো অংশীদারের মৃত্যু বা কোনো অংশীদার ব্যবসা থেকে অবসর নিলে তার দায়িত্ব মেটাবার ব্যবস্থা চুক্তিপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। ঋণ গ্রহণ করা থাকলে সেটি কিভাবে করবে, অর্থাৎ ব্যবসার প্রয়োজনে বাইরে থেকে ঋণ সংগ্রহ করতে হলে তার সংগ্রহ এবং পরিশোধের পদ্ধতি চুক্তিপত্রে উল্লেখ থাকা বাঞ্ছনীয়। কোনো অংশীদার ব্যবসায়ী প্রয়োজনীয় ঋণ হিসেবে অর্থ প্রদান করলে তার উপর দেয় ও সুদের হার চুক্তিতে উল্লেখ থাকতে হবে এবং ব্যবসায়ীর বিলোপ সাধন পদ্ধতি এবং ব্যবসায়ীর মূল্যায়ন ও সম্পদ বণ্টনের ব্যবস্থা চুক্তিপত্রে উল্লেখ থাকলে বিবাদ থেকে রেহাই পাওয়া যায়। সুতরাং এই বিষয়গুলো ছাড়া অংশীদারগণ তাদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণের জন্য যে কোনো ধারা চুক্তিপত্রে অন্তর্ভুক্ত করতে পারেন। চুক্তিপত্রের ধারা সর্বদাই অংশীদারগণের সর্বসম্মতিক্রমে পরিবর্তন, সংযোজন বা রহিতকরণ করা যায়। এবার আসি এখন আমরা দেখব অংশীদারি ব্যবসায় নিবন্ধন। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে সরকারি নিবন্ধকের কার্যালয়ে অংশীদারি ব্যবসায়ীর নাম তালিকাভুক্তিকরণকেই বুঝিয়ে থাকে। এরূপ তালিকাভুক্তকরণ অংশীদারি আইনে বাধ্যতামূলক করা হয়নি। এটি অংশীদারদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ অংশীদারগণ ইচ্ছা করলে গঠনের সময় এরূপ ব্যবসা নিবন্ধন করতে পারে অথবা নিবন্ধন না করেও সারা জীবন ব্যবসা পরিচালনা করতে পারে। তবে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত ব্যবসা হতে অধিকতর সুযোগ সুবিধা ভোগ করে থাকে। অর্থাৎ অংশীদারি ব্যবসা নিবন্ধন বলতে মূলত অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধনকে বুঝিয়ে থাকে। এখন আমরা দেখব অংশীদারি ব্যবসায় নিবন্ধন পদ্ধতি। দুই বা ততোধিক ব্যক্তি যে স্থানে ব্যবসা গঠন করা হয়েছে বা গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে সেই এলাকায় সরকার কর্তৃক নিযুক্ত নিবন্ধকের কার্যালয়ে নির্দিষ্ট ফর্মে নির্দিষ্ট ফিসে আবেদন করতে হবে এবং আবেদন বিষয়ে উল্লেখ করতে হবে তা হলো অংশীদারি প্রতিষ্ঠানের ঠিকানা, প্রতিষ্ঠানের প্রধান অফিসের ঠিকানা, ব্যবসা শাখা অফিস থাকলে তার ঠিকানা, কোন উদ্দেশ্য নিয়ে ব্যবসাটা পরিচালনা করবে সেটি উল্লেখ থাকতে হবে, কখন থেকে ব্যবসা আরম্ভ করছে তার উল্লেখ থাকতে হবে, অংশীদারের নাম, ঠিকানা ও পেশা, অংশীদার হিসেবে প্রত্যেকের প্রতিষ্ঠানের যোগদানের তারিখ এবং ব্যবসার মেয়াদ সংক্রান্ত তথ্য। এরূপ আবেদনপত্র অবশ্যই সকল অংশীদার কর্তৃক অথবা তাদের পক্ষ হতে বিশেষ অধিকারপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। নিবন্ধক অংশীদারি আইনের 58 নং ধারা মোতাবেক আবেদনপত্র পরীক্ষা করে সন্তুষ্ট হলে নিবন্ধন বইতে ব্যবসায়ীর নাম তালিকাভুক্ত করবেন। এরূপ তালিকাভুক্ত করার পর অংশীদারি ব্যবসাটি নিবন্ধিত হয়। নিবন্ধিত ব্যবসায়ীর কোনো পরিবর্তন করতে চাইলে তা অংশীদারি আইনের 60 এবং 61 ধারার বিধান অনুযায়ী নিবন্ধক বরাবর আবেদন করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন সাপেক্ষে তা পরিবর্তন করা যায়। আচ্ছা, প্রথমেই বলেছি অংশীদারি ব্যবসায় নিবন্ধনটা বাধ্যতামূলক না। অর্থাৎ অংশীদারি ব্যবসা হলো পাশে সৎবিশ্বাস এবং আস্থার দ্বারা গঠিত একটি ব্যবসা সংগঠন। সংগঠনের মূল ভিত্তি হলো চুক্তি। এই জন্য অংশীদারি ব্যবসা নিবন্ধন বা রেজিস্ট্রিকরণ বাধ্যতামূলক নয়। ব্যবসা নিবন্ধন হবে কি না তা সংশ্লিষ্ট অংশীদারদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। মূলত নিবন্ধন বলতে অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনকে বুঝিয়ে থাকে। নিবন্ধন ব্যবসা গঠনের সময় বা পরবর্তী যে কোনো সময় করা যেতে পারে। এখন আমরা অংশীদারি ব্যবসার নিবন্ধনের এবং নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে আলোচনা করব। সুবিধার দিকে যদি প্রথমে আমরা খেয়াল করি তাহলে প্রথমে আসবে অস্তিত্ব প্রমাণ। অংশীদারি ব্যবসা নিবন্ধিত হলে ব্যবসা অস্তিত্বটা প্রকাশ পাচ্ছে। মামলা করার অধিকার, কোনো অংশীদার তার পাওনা বা অধিকার আদায়ের জন্য অন্য অংশীদারদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারবেন। চুক্তিজনিত অধিকার বলবৎ নিবন্ধিত ব্যবসায় কোনো অংশীদার চুক্তিগত অধিকার বলবৎ করার জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারে। পাল্টা দাবির অধিকার, নিবন্ধিত অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানের মামলায় বাদীপক্ষের নিকট প্রাপ্য পাওনা অর্থ আদায়ের জন্য পাল্টা দাবি করতে পারে। অর্থাৎ কোনো তৃতীয় পক্ষ যদি পাওনা টাকার জন্য নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে তবে উক্ত মামলায় প্রতিষ্ঠানের পাল্টা পাওনা থাকলে তা দাবি করা যায়। 100 টাকা অধিক পাওনা আদায়ের অধিকার, নিবন্ধিত অংশীদারি ব্যবসায় 100 টাকার অধিক পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা যায়। চুক্তির শর্ত মেনে চলার ক্ষেত্রে বাধ্যবাধকতা,
নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ীর অংশীদারগণ একে অপরের বিরুদ্ধে চুক্তি শর্ত মেনে চলার জন্য মামলা দায়ের করতে পারে। অর্থাৎ নিবন্ধিত অংশীদার ব্যবসায়ী কিংবা এর অংশীদার তৃতীয় পক্ষের চুক্তিগত অধিকার বলবৎ করার জন্য আদালতে মামলা করতে পারে। তাছাড়া পক্ষসমূহের রক্ষা কবচ। অংশীদারি ব্যবসা নিবন্ধিত হলে লেনদেনকারী পক্ষসমূহ একে রক্ষা কবচ বা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান কতগুলো সুবিধা পায় যা অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান পায় না। এখন আমরা দেখব নিবন্ধন না করার কি পরিণাম হতে পারে। প্রতিষ্ঠান বা অংশীদার কর্তৃক অসুবিধা। কি কি অসুবিধা? অপর অংশীদার বিরুদ্ধে মামলা। কোন অংশীদার তার চুক্তিজনিত কোনো অধিকার আদায় বা প্রবর্তনের জন্য অন্য কোনো অংশীদার বা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে না। তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা। অনিয়মিত অংশীদার প্রতিষ্ঠান বা এর কোনো অংশীদার চুক্তিজনিত কোনো অধিকার আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে না। পাল্টা পাওনা দাবিতে মামলা। তৃতীয় পক্ষ কোনো অনিবন্ধিত প্রতিষ্ঠানভুক্ত প্রতিষ্ঠানের কোনো অংশীদারের নিকট থেকে তার পাওনা আদায় করার অধিকার রাখে, কিন্তু উক্ত প্রতিষ্ঠান বা তার কোনো অংশীদার পাল্টা পাওনা দাবি করে মামলা দায়ের করতে পারেন না। পাওনা আদায়ে সমস্যা। 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য এরূপ প্রতিষ্ঠানকে অংশীদারগণ তৃতীয় পক্ষের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারে না। মনে করা যাক সারা অ্যান্ড কোম্পানি একটি অনিবন্ধিত প্রতিষ্ঠান, মিস্টার সেলিমের নিকট তাদের 10 লক্ষ টাকা পাওনা আছে যা আদায় হচ্ছে না। এই পরিস্থিতিতে ব্যবসায়ীটি নিবন্ধন না হয় মিস্টার সেলিমের বিরুদ্ধে মামলা করে 100 টাকার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। চুক্তিজনিত অধিকার আদায়ে সমস্যা। অংশীদারি ব্যবসা নিবন্ধিত না হলে অংশীদারগণ একে অন্যের বিরুদ্ধে চুক্তি শর্ত মেনে চলতে বাধ্য করার জন্য আদালতে মামলা দায়ের করতে পারে না। তবে নিবন্ধিত না হলেও অংশীদারগণ যে সকল অধিকার বহাল থাকে সেগুলো হলো অনিবন্ধিত অংশীদারি ব্যবসা একটি বৈধ ব্যবসা সংগঠন বলে এর উল্লেখিত অসুবিধা থাকা সত্ত্বেও এর অংশীদারি নিম্নোক্ত অধিকারগুলো থেকে বঞ্চিত হয় না। ব্যবসায়ীর বিলোপ সাধন। অংশীদারি ব্যবসা নিবন্ধিত না হলেও এর অংশীদারগণ ব্যবসায়ীর বিলোপ সাধনের জন্য বা উক্ত হিসাব সংক্রান্ত আদালতে মামলা দায়ের করতে পারে। পাওনা বা অংশ বুঝে পাওয়া। অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় একজন অংশীদার ব্যবসায়ী বিলোপ সাধনের সময় তার পাওনা বা অংশ বুঝে পাওয়ার জন্য মামলা দায়ের করতে পারে। অনিবন্ধিত প্রতিষ্ঠানের বিলোপ সাধনের পর সম্পত্তি পুনরুদ্ধারের নিমিত্তে অংশীদারগণ আদালতে আশ্রয় গ্রহণ করতে পারে। উদ্বৃত্ত অর্থ আদায়। অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ীর বিলোপ সাধন ঘটলে বিলুপ্ত প্রতিষ্ঠান দায় পরিশোধের পর কোনো অর্থ উদ্বৃত্ত থাকলে অংশীদারগণ আনুপাতিক হারে তা পাওয়ার অধিকারী হয়। অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে তার সম্পত্তি উদ্ধার এবং তা থেকে পাওনা আদায় করার অন্য অংশীদারগণের থাকবে। ব্যবসায় কোনো অংশীদার বিশেষ ভঙ্গ করলে বা চুক্তির কোনো শর্ত ভঙ্গ করলে কোনো অংশীদারগণ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে মামলা দায়ের করতে পারবেন। তারপর তৃতীয় পক্ষের নিকট থেকে চুক্তি বহির্ভূত দাবি আদায়। কোনো অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় এবং চুক্তি বহির্ভূত অর্থাৎ চুক্তি হতে উদ্ভূত নয় এরূপ কোনো দাবি তৃতীয় পক্ষের নিকট থেকে আদায় করার জন্য আদালতে মামলা দায়ের করতে পারবে। যাই হোক, অষ্টম অধ্যায়ের এটা অংশীদারি চুক্তিপত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে আলোচনা করব। পড়াগুলো ভালো করে মনোযোগ সহকারে পড়বে, মুখস্থ করে ফেলবে এবং পরীক্ষার জন্য যথাযথভাবে প্রস্তুত থাকবে। ভালো সকলের জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা তোমরা আশা করি এই 3টি ক্লাসই ভালো করে দেখেছ। আজ সবগুলো ক্লাসও ভালো করে দেখবে এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করেছ। ঠিক আছে, পরীক্ষার সময় তোমাদের সাথে আবার প্রশ্ন নিয়ে অনলাইনে দেখা হবে। ঠিক আছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।